আমরা রিজিওনাল ডেভেলপমেন্টের পার্টে এসেছি। ওকে, আমরা রিজিওনাল ডেভেলপমেন্টের ডেফিনেশনে যাওয়ার আগে, আগের ক্লাসে এগুলি আমরা ডিসকাশন করেছিলাম। ডেফিনেশনে যাওয়ার আগে ওর একটু ইতিহাস আলোচনা করা প্রয়োজন। 1935-এ ইউএসএ প্রথম রিজিওনাল প্ল্যানিং এর কথা ভাবেন। রিজিওনাল প্ল্যানিং যে হতে পারে তার চিন্তা ভাবনা আগে আসে 1935-এ ইউএসএ গভর্নমেন্ট করেন। কিন্তু তারও আগে 1915-এ প্যাট্রিক গ্যাডে, এই ভদ্রলোকের কথা আমরা থট করার সময় অনেকবার পড়বো, বা আরবান জিওগ্রাফি বা সিটি রিজিয়ন পড়ার সময় এই ভদ্রলোকের কথা অনেকবার আসে। প্যাট্রিক গ্যাডে বলে একজন ভদ্রলোক ছিলেন। তিনি 1915-এ একটা বুকস লেখেন, বুকসটার নাম ছিল সিটি ইন ইভলিউশন। এতে তিনি প্রথম রিজিয়নাল প্ল্যানিং ফর দ্য ডেভেলপমেন্ট, ওভারঅল ডেভেলপমেন্ট, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল, এই কথাটা উনি প্রথম তার লেখাতে প্রকাশ করেন। দেন তাহলে ওনাকে না ফাদার অফ রিজিওনাল প্ল্যানিং বলা হয়, প্যাট্রিক গ্যাডেসকে। ওকে, এরপরে আসছি 1950-তে ইউএসএ গভর্নমেন্ট মানে প্রথাগতভাবে, সিস্টেমেটিকভাবে রিজিওনাল প্ল্যানিং এর প্রচলন করেন। ডব্লিউ ইসরাত বলে ভদ্রলোক, তিনি এই খসড়াটা রেকমেন্ড করেন। দেন আসছি হোয়াট ইজ রিজিওনাল প্ল্যানিং। আচ্ছা, এই ডেফিনেশনে আমি যাব না, যেহেতু তোমাদেরকে পরীক্ষায় লিখতে হয় সেজন্য 2-3টা ডেফিনেশন দেওয়া আছে। আমরা খুব সরল ভাষায় ডেফিনেশন কি আমরা আগের ক্লাসে পড়েছি সেটা একবার রিপিট করে নেব। আচ্ছা, এগুলো তো আমি আর স্লাইডটা রিড আউট করছি না, তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, এখানে একটু কথা বলি, এই কি VL রাও অ্যান্ড কে সুন্দরম, এদেরকে রিজিওনাল জিওগ্রাফিতে, RP মিশ্র ভারতবর্ষের রিজিওনাল প্ল্যানিংয়ে এনাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেক্ষেত্রে এনাদের ডেফিনেশনও খুব গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার রিজিওনাল প্ল্যানিং এর ক্ষেত্রে। এখানে এনাদের মতে রিজিওনাল প্ল্যানিং কি? রিজিওনাল প্ল্যানিং ইজ কানেক্টেড উইথ দ্য অর্ডারিং দ্য হিউম্যান অ্যাক্টিভিটিস ইন সুপ্রা লোকাল স্পেস। সুপ্রা কথাটার মানে কি না চাপানো, আরোপিত, বিস্তৃত, প্রসারিত। বাংলায় কি না একটা ফিজিক্যাল স্পেস থাকে বা একটা জিওগ্রাফিক্যাল এরিয়া থাকে, সেই জিওগ্রাফিক্যাল এরিয়ার ওপর কি করে, ফিজিক্যাল স্পেসে কি মাঠ ঘাট নদী নালা, দোজ আর দ্য ফিজিক্যাল স্পেস। অন দিস বেসিক মানে বেসিক জিনিসটা কি ফিজিক্যাল স্পেস, সেই ফিজিক্যাল স্পেসের ওপর যখন সোশ্যাল অ্যাক্টিভিটিস, ইকোনমিক অ্যাক্টিভিটিস সুপার ইম্পোজড হয়ে একটা জটিল এলাকা বা অঞ্চল তৈরি হয়, সেই অঞ্চলটা ডেভেলপমেন্টের জন্য যখন নেওয়া হয় তখন তাকে বলে সুপ্রা লোকাল স্পেস। তাহলে একটা ফিজিক্যাল রিজিয়ন, তার উপরে অর্থনীতি, সমাজনীতি, সোশ্যাল অ্যাক্টিভিটি, ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি নিয়ে একটা সুপ্রা লোকাল স্পেস তৈরি হয়। সেই স্পেসটা যখন ডেভেলপমেন্টের জন্য, সোশ্যাল ডেভেলপমেন্ট, দেখো এখানে লেখা আছে ইটস এম কি না, ইটস এইমস আলটিমেট এমটা কি না, ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশ্যাল জাস্টিস অ্যান্ড এনভায়রনমেন্টাল কোয়ালিটি। তাহলে সবাই মোটামুটি একটা কথাই বলছে, সেই কথাটা কিরকম দেখো, এই ভদ্রলোক আর একটু পরিষ্কার ভাবে বলছে, এটা ডিমার্কেটেড জিওগ্রাফিক্যাল এরিয়া, চিহ্নিত ভৌগোলিক অঞ্চল। ফর কেন চিহ্নিত করা হয়েছে? বেসিক পারপাসেস, ইকোনমিক কনসিডারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমরা যদি এই ডেফিনেশন মনে রাখতে না পারি, ডেফিনেশন মনে রাখা টোটো খুব মুশকিল, আমরা একটু সরলীকরণ করে নিই। এটা আমরা আগের ক্লাসে ডিসকাশন করেছি। প্ল্যানিং রিজিয়ন ইজ এ জিওগ্রাফিক্যাল স্পেস. On the basis of that geographical space, একটা economic decision is taken by the group of thinkers, maybe from the social geographer, social scientist, economics, physical geographer. তারা কি ডিসিশন নেয় না, it's a expert view and it's a administration decision for the overall development, socio-economic as well as economic development of that particular area. তাকে বলে প্ল্যানিং রিজিয়ন। প্ল্যানিং রিজিয়ন মে বি দ্য রুরাল পার্ট, মে বি দ্য আরবান পার্ট, আর মে বি দ্য কম্বিনেশন অফ বোথ। এটা একটা ভৌগোলিক অঞ্চল, সেই ভৌগোলিক অঞ্চলের উন্নতির জন্য, সামাজিক এবং অর্থনীতি বা সর্বাঙ্গীন পরিবেশগত উন্নতির জন্য, সাস্টেনেবল এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের জন্য কি করে, একটা ইকোনমিক ডিসিশন টেকেন বাই দ্য গ্রুপ অফ থিঙ্কার্স উইথিন ব্র্যাকেটে কারা আসে, হ্যাঁ, নলেজের সমস্ত ফিল্ডের লোকেরা আসে। দে গিভ এ expert view. On the basis of expert view, our administration take a decision for the overall well-being of the human being. মানুষের, সেই অঞ্চলের মানুষের সার্বিক উন্নতির জন্য একটা ডিসিশন নেয়, সেই অঞ্চলটাকে চিহ্নিত করে, তাকে বলে প্ল্যানিং রিজিয়ন। আচ্ছা, এই আলোচনা আমি আগে করেছিলাম, শুধু ডেফিনেশন গুলো একবার দেখে নেবে। ওকে,
আর যদি মনে রাখতে না পারো তো এইভাবে সরল ডেফিনিশন তৈরি করে নেবে। আচ্ছা, এরপরে আসছি ফিচার্স অফ রিজিওনাল প্ল্যানিং। এটা আমি আগেও বলেছি, ইটস এ ব্রিজ কার ভেতরে ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড লোকাল ফিজিক্যাল প্ল্যানিং। প্ল্যানিং স্থানীয় অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক উন্নতির একটা যোগাযোগ এস্টাবলিশ করা। সেকেন্ড কি না, এটা গভর্নমেন্ট ডিসিশন, গভর্নমেন্ট অর্ডার অ্যান্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার। কেন? ফর দ্য লোকাল হিউম্যান ডেভেলপমেন্ট, লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট। এতে কি করা হয় না, এতে সার্বিক, হলিস্টিক মানে সার্বিক, সামগ্রিক, হলিস্টিক অ্যাপ্রোচ গ্রহণ করা হয় অর্থনীতি, সমাজনীতি এবং পরিবেশগত উন্নতির জন্য। রিজিওনাল প্ল্যানিং এর তিনটে দিক আছে: অর্থনীতির উন্নতি, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নতি এবং ফিজিক্যাল উন্নতি। তিনটে জিনিসের যোগফল কিন্তু রিজিওনাল প্ল্যানিং। আচ্ছা, এবারে আসছি এলিমেন্ট অফ রিজিওনাল প্ল্যানিং। কি কি প্ল্যানিং করে? আগের ক্লাসে আমি খুব হ্যাপাজার্ডলি বলেছিলাম রাস্তার জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, গ্রামাঞ্চলে শুদ্ধ পানীয় জলের জন্য সজল ধারা প্রকল্প ইত্যাদি অনেক অনেক স্কিমের কথা বলেছিলাম। অন্নপূর্ণা যোজনা টু পভার্টি, রুরাল পভার্টি ইরাডিকেশনের জন্য আরো অনেক প্ল্যানিং এর কথা আমি হ্যাপাজার্ডলি বলেছিলাম। কিন্তু এটা সেগমেন্টে ভাগ করা আছে। এলিমেন্ট অফ রিজিওনাল প্ল্যানিং কে বেসিক্যালি দুভাগে ভাগ করা হয়। আগের দিন বলেছিলাম স্ট্রাকচার আর একটা রিজিওনাল, স্ট্রাকচার অ্যাপ্রোচ আর একটা রিজিওনাল প্ল্যানিং অপশন। স্ট্রাকচার অ্যাপ্রোচ কি না, ইকোনমিক ক্ষেত্রের বিভিন্ন সেগমেন্ট ধরে ধরে যেভাবে রিজিওনাল প্ল্যানিং করা হয়, যেমন এগ্রিকালচার, ফরেস্ট্রি, ওয়াটার বডিজ, এইভাবে সেক্টর, রোডস, রেলওয়ে, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, এইভাবে এক একটা সেক্টর ধরে। আর একটা রিজিওনাল প্ল্যানিং অন্যটা কি না, ছোট ছোট অঞ্চল ধরে। এছাড়াও রিজিওনাল প্ল্যানিং এর এই কটা বেসিক এলিমেন্ট আছে। কি কি? এক নাম্বার হচ্ছে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, নাম্বার 2 ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, নাম্বার 3 হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, নাম্বার 4 ল্যান্ড অ্যান্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, 5 টাউন প্ল্যানিং, 6 রুরাল এরিয়া প্ল্যানিং অ্যান্ড আলটিমেট কি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি। এই যে 5-6টা পয়েন্টস বললাম, এই ক্ষেত্রগুলির উন্নতি করা, এই ক্ষেত্রগুলিকে সাস্টেনেবল জায়গায় নিয়ে যাওয়া কিন্তু রিজিওনাল প্ল্যানিং এর উদ্দেশ্য। এবার এগুলির এক একটা করে আমরা একটু পরে আলোচনা করে নিচ্ছি। আচ্ছা, তার আগে একটা বলে দিই, স্টেপ অফ রিজিওনাল প্ল্যানিং। আমি বলেছি আবার রিজিওনাল প্ল্যানিং করবো কেন না, দুটো এর পারপাস, হিউম্যান ওয়েলবিং অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, মানুষের ভালো করা, মঙ্গল করা, অর্থনীতির দিক থেকে এবং সামাজিক দিক থেকে। খুব ব্রিফ অ্যান্ড সংক্ষেপে, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ওকে। আর সেকেন্ড অবজেক্টিভ কি না, টু ইরাডিকেট দ্য রিজিওনাল ডেসপারিটিস, আমার আঞ্চলিক যে বৈষম্য বিভিন্ন ক্ষেত্রে, অর্থনীতিতে, ইনফ্রাস্ট্রাকচারে, হেলথ কেয়ারে, স্যানিটেশনে, সেই বৈষম্য দূর করা। এটা হচ্ছে রিজিওনাল প্ল্যানিং এর প্রধান উদ্দেশ্য। ওকে। আর এর জন্য কি কি স্টেপ আছে, স্টেপ ছাড়া আগে আরেকটা কথা বলে দিই, সমস্ত রিজিওনাল প্ল্যানিংটা আমাদের হচ্ছে সেন্ট্রালাইজড রিজিওনাল প্ল্যানিং। আমি কথাটা আগেও অনেকবার বলেছি, নীতি আয়োগ দ্বারা নির্ধারিত, কিন্তু এটা ইমপ্লিমেন্টিং অথরিটিকে না একেবারে পঞ্চায়েত স্তরে, গ্রাম পঞ্চায়েত লেভেল, যে 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম আছে ইন্ডিয়ার, সেই স্তরে। ওকে। তাহলে এখন হচ্ছে স্টেপ অফ দ্য রিজিওনাল প্ল্যানিং। কি কি স্টেপে আমার রিজিওনাল প্ল্যানিং হয়? আইডেন্টিফাইং দ্য রিজিওনালিজম প্রেজেন্ট, যে যে অঞ্চলটায় রয়েছে সেই অঞ্চলের অবস্থাটা কিরকম আঞ্চলিক দিক থেকে, তার ভিত্তিতে। 2 নাম্বার ডিমার্কেটিং অর রিজিয়ন, সার্ভে করার ভিত্তিতে কোন অঞ্চলে কি হবে তার জন্য ডিমার্কেট করা। থার্ড হচ্ছে ডিটারমিনিং দ্য নিড, ওই অঞ্চলের কি চাহিদা। সব জায়গায় এগ্রিকালচার থাকলে ইরিগেশন দরকার এমনটা নয়, ইরিগেশন থাকলে একই রকম ক্রপ ডাইভার্সিটির প্রয়োজন আছে তা নয়, ক্রপ থাকলে সেটা মার্কেটিং এর জন্য সব জায়গায় একই ডিমান্ড নয়, সব জায়গায় এগ্রিকালচারও নিড নয়। তাহলে কি নিডটা আছে। থার্ড হচ্ছে মেকিং প্ল্যান, কি হবে সেটার প্ল্যান করা। ফোর্থ হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করা, কি করে হবে, এবং সেটা কিন্তু মানে স্টেট অ্যান্ড ফেডারেল সিস্টেম, মানে রাজ্য এবং কেন্দ্র সরকারের মেশিনারিজগুলির আলোচনার ভিত্তিতে স্থির হওয়া, এবং তারপরে কতটা কাজ হলো, কি হলো না, না হলে কি করতে হবে, সে একটা কজ এফেক্টের ভেতর দিয়ে একটা ফিডব্যাক মেকানিজমে যাওয়া। এই স্টেপগুলো জাস্ট একবার পড়ে নেবে। আচ্ছা, এবারে হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ রিজিওনাল প্ল্যানিং। এগুলো শুনতে খুব মনোটোনাস, শুধু একবার দুবার দেখে নেওয়ার জন্য আমি বলবো, কারণ এগুলি যদি লং কোশ্চেন চলে আসে কিন্তু শুনতে খুবই মনোটোনাস। একটা হচ্ছে কন্টিগুইটি,
তারপরে সোশ্যাল কালচারাল হোমোজেনিটি, সেপারেট ডেটা কালেকশন ইউনিট, মানে একটা সোশ্যাল কালচারাল অঞ্চলটির ভিতরে একরূপতা থাকতে হবে। যে ডেটাবেসটা আমি বললুম উন্নতি করব বা উন্নতি করার জন্য প্ল্যানিং করেছি, কি উন্নতি হলো তার তথ্য থাকতে হবে। সে অঞ্চলটার ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল রেকর্ড থাকতে হবে। এমন কোনো উন্নয়ন বা এমন কোনো রিজিয়নাল প্ল্যানিং হবে না যেখানে পিপলস পার্টিসিপেশন থাকবে না, সাধারণ লোকের মঙ্গল এবং সাধারণ লোকের অর্থনৈতিক সামাজিক উন্নতি এবং সাধারণ লোকের পার্টিসিপেশন কি বলে অংশগ্রহণ থাকবে না, সেরকম হয় না। এবং এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি কে করবে না, পঞ্চায়েত রাজ করতে পারে, স্টেট ব্লক লেভেল করতে পারে, জেলা লেভেল করতে পারে, একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে। এবং এটা কি অপটিমাম সাইজ, যে খুব ছোট অঞ্চল নিলাম খুব বড় অঞ্চল নিলাম তা না, অন দ্য বেসিস অফ পারপাস আমার অঞ্চল সিলেকশনকেও ঠিক করতে হবে। আর হচ্ছে মানে মিনিমাম অ্যান্ড ন্যারো ডিসপারিটিস। দেখো অসাম্য কিন্তু প্রকৃতির নেচারে আছে। ছোটবেলায় পড়েছিলে না, বলছে না চেরাপুঞ্জিতে কত বৃষ্টি হয় আর সাহারা মরুভূমিতে বৃষ্টি হয় না, বলছে এক ফালি মেঘ দিতে পারো চেরাপুঞ্জির থেকে গবি সাহারার বুকে। তো পৃথিবীর নেচারেই আছে ডেসপারিটিস, আই মিন অসাম্য। তাহলে অসাম্যটা কমিয়ে আনার জন্য পদক্ষেপ, ওকে। আর আলটিমেট হচ্ছে মোর গ্রোথ করতে করতে আমাদের দেশে কি হয়েছিল, আমি প্রথমে বলেছিলাম সেন্ট্রালাইজড প্ল্যানিং এর জন্য কিছু কিছু পকেটে ফ্রান্সিস পেরক্সের যে থিওরি, গ্রোথ পোল থিওরির মতো কিছু কিছু নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে আমার রিজিওনাল প্ল্যানিং এর বেনিফিট কনসেন্ট্রেটেড হয়ে গেছিল। রেস্ট অফ দ্য এরিয়া কি রিমেন অ্যাজ ইট ইজ, যেমন ছিল তেমনই রয়ে গেছিল। তাহলে যাতে গ্রোথ পয়েন্ট না হয়ে I mean regional planning এর benefit uniformly all over the country spread হয়, among the all human beings spread হয়, সেটার জন্য খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে যে আমি আগের স্লাইডের কথা বলেছিলাম না, যে আমাদের কি কি আসপেক্টে রিজিওনাল প্ল্যানিং হবে, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, ইকোনমিক গ্রোথ ইত্যাদিগুলো বলেছিলাম। তো কি কি হয় একটুখানি আমরা জেনে নিই। যেমন ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওয়াটার, ল্যান্ড, সয়েল, ফরেস্ট রিসোর্স ম্যানেজমেন্টে গুরুত্ব দিই। দেখো ন্যাচারাল রিসোর্সের মধ্যে ফরেস্ট বা ফরেস্ট্রি খুব আসে। তোমরা টোপোশিটে দেখেছো প্রোটেক্টেড ফরেস্ট, রেস্ট্রিক্টেড ফরেস্ট করা থাকে। তাতে রেস্ট্রিক্টেড ফরেস্টে ফরেস্ট ডুয়েলার্সদের কি কি রাইটস আছে কনফাইন্ড করা আছে। তাহলে এই পদক্ষেপগুলো কি না ফরেস্ট ম্যানেজমেন্ট পদক্ষেপ। কোথায় না যেখানে ফরেস্ট আছে, দ্যাট ইজ দ্য রিজিওনাল প্ল্যানিং ফর ফরেস্ট্রি, ওকে। দেন আসছে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা অনেক বড় আসপেক্ট। ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য স্বাধীনতার পর আমরা কি করেছিলাম, ডিভিসির মতো, রাদার টেনেসি রিভার ভ্যালির মতো দামোদর ভ্যালি কর্পোরেশন বানিয়েছিলাম বরদুইন সাহেবের প্ল্যানিং এ 1948-এ, ওকে। দ্যাট ওয়াজ দ্য প্ল্যানিং রিজিয়ন। দেন চিন্তাধারার পরিবর্তন হয়েছে, চীন দেশ দ্বারা আমরা ইন্সপায়ার্ড হয়েছি, কিছু কিছু ক্ষেত্রে তো আমরা ইন্সপায়ার্ড হয়েইছি। দেন স্পেশাল ইকোনমিক জোন 2006-এ এনেক্টমেন্ট অ্যান্ড রুলস হয়। অ্যান্ড দেন আমরা ছোট ছোট অঞ্চল করে স্পেশাল ইকোনমিক জোনের কথা ভেবেছি। গুজরাট, মহারাষ্ট্র এরা স্পেশাল ইকোনমিক জোনে অনেক সাকসেসফুলি এগিয়েছে, ওয়েস্ট বেঙ্গল পারেনি। তো এখনো অবধি পারেনি। তো এই স্পেশাল ইকোনমিক জোনে কি হবে, শুধুমাত্র অর্থনীতির উন্নতি হবে না, তার সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার, রোড, হেলথ, স্যানিটেশন, মাল্টিপ্লেক্স, সোশিও কালচারাল অ্যাট্রিবিউটসেরও উন্নতি হবে। সেন্স পরে আলাদা করে পড়ানো হবে, শুধু এখানে এতটুকু জেনে রাখো। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তাতে কি আছে পপুলেশন ম্যানেজমেন্ট, পপুলেশন কন্ট্রোল, ইমিগ্রেশন অ্যান্ড রিলেটেড আসপেক্ট, স্মল ফার্মার ডেভেলপমেন্ট, মার্জিনাল লেবার ডেভেলপমেন্ট, মার্জিনাল ফার্মার ডেভেলপমেন্ট ইত্যাদি নানা স্কিম। এখানে আমি একটা কথা বলে রাখি, ইন্ডিয়া হচ্ছে প্রথম কান্ট্রি পৃথিবীতে যে 1951-এ স্বাধীনতার পরপরই ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম কিন্তু চালু করেছিল। সেটা কতকারী কার্যকরী হয়েছিল, প্রাসঙ্গিক ছিল কিনা, we are not discussing all these things here. শুধু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটস টু ফর দ্য রিজিওনাল প্ল্যানিং, সেটা বলার জন্য আমি বললাম পপুলেশন ম্যানেজমেন্ট ইজ আ ইম্পর্টেন্ট টুল ফর দ্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো সেক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, উইমেন ওয়েলফেয়ার, অল দিস পার্ট ইনক্লুডেড হিয়ার। এই কথাগুলো বলার অর্থ কি না, রিজিওনাল প্ল্যানিং মাত্র অর্থনীতির উন্নতি নয়, অর্থনীতির সঙ্গে সমাজনীতি, কালচার, সোশ্যাল অ্যাট্রিবিউটস, এনভায়রনমেন্ট, সাস্টেনেবিলিটি এগুলির যোগ আছে, এটা বোঝাবার জন্য আমার এতগুলি কথা বলা।
দেন আসছে ল্যান্ড অ্যান্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। তোমরা জানো ড্রট প্রোন এরিয়া প্রোগ্রাম, ইরিগেশন প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি। তোমরা জানো কিনা জানি না, ওয়াটার লিঙ্কিং প্রজেক্ট ইত্যাদি নিয়ে অনেক কথা এখন গভর্নমেন্ট লেভেলে হচ্ছে। আমি আরেকটা উদাহরণ দিই, বাঁকুড়া শহর দুর্গাপুর সিটি থেকে, স্মল সিটি থেকে প্রায় 45 থেকে 50 কিলোমিটার অন অ্যান অ্যাভারেজ ডিস্টেন্সে আছে। বাঁকুড়া শহরের ওয়াটার সাপ্লাই হয় দুর্গাপুরের রিজার্ভার থেকে। That was also the part of regional planning. To have a fresh water is a right to all of us. That is the reason government is trying to implement to provide fresh water, pure water to the all citizen. All these things are included in land and water resource management. দেন আসছে টাউন প্ল্যানিং। টাউন প্ল্যানিং এর জন্য আমাদের দেশে তো অনেক অনেক ছোট বড় সিটি আছে, গভর্নমেন্ট অনেক বড় ছোট প্ল্যান করিয়েছে। রিসেন্ট প্ল্যানটা হচ্ছে 2014 এর স্মার্ট সিটি। স্মার্ট সিটির ভিতরে কি করছে, সিটিকে কি করে স্মার্ট হবে, সিটি তো এমনি স্মার্ট, তো সিটিটাকে কি করে স্মার্ট বানানো যাবে, এনভায়রনমেন্টাল আসপেক্ট, ইকোনমিক আসপেক্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল আসপেক্ট অ্যান্ড আইটি সেক্টরকে মার্জ করানোর ভেতর দিয়ে। যদিও এই চিন্তাধারাটা ওয়েস্টার্নাইজড, ইউএস এর চিন্তাধারা, ইউকে, ইউএসএ, ইউরোপের চিন্তাধারা, আমেরিকান চিন্তাধারা পরে আমরা ইমপ্লিমেন্ট করেছি। কি করে করেছি আমরা পরে আলোচনা করছি। দেন শুধু তো টাউনকে ইমপ্লিমেন্ট করলে হবে না, আমার ভারতবর্ষ মানে ইন্ডিয়া ডুয়েলস ইন রুরাল ইন্ডিয়া, আমরা গ্রামীণ ভারতে বাস করি, সেক্ষেত্রে গ্রামীণ উন্নতি তো ভীষণ দরকার। 2015 মডেল ক্লাস্টার্ড ভিলেজ এই চিন্তাধারাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে ইন্ডিয়া গভর্নমেন্ট। কিভাবে না, উইথ সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, উইথ কালচারাল ইনফ্রাস্ট্রাকচার, উইথ আইটি সেক্টর এবং উইথ গ্রিনারি। কিভাবে অনেকগুলি ভিলেজ একসঙ্গে একটা ক্লাস্টার ভিলেজ তৈরি হয়ে কিভাবে ও ভবিষ্যতে সাস্টেনেবিলিটি রক্ষা করবে। আচ্ছা, এটা আমরা পরে একটু আলোচনা করে নেব। আচ্ছা, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি আজকের পার্সপেক্টিভে তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এতে কি আছে, কামান্ড এরিয়া প্রোগ্রাম, ড্রট প্রোন এরিয়া প্রোগ্রাম, হিলি প্রোগ্রাম, ডেজার্ট প্রোগ্রাম। এটা রিজিয়ন স্পেসিফিক। এনভায়রনমেন্ট তো স্থান স্থানে পাল্টে যায়, যেমন সুন্দরবন হচ্ছে স্পেশাল ইউনেস্কো হেরিটেজ সাইট, স্পেশাল বায়োডাইভার্সিটি জোন, কেরালার পালঘাট হচ্ছে স্পেশাল বায়োডাইভার্সিটি জোন। তো এইভাবে আমরা এই অ্যাসপেক্ট গুলো নিয়ে আমরা রিজিওনাল প্ল্যানিং এর কথা ভাববো। এই 1 2 3 4 5 6 ছটা অ্যাসপেক্ট মনে রাখবে। আচ্ছা, এবারে আমি আসছি সাস্টেনেবল আরবানাইজেশন। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখালে সুবিধা হবে। আচ্ছা, আমি তোমাদেরকে রিজিওনাল প্ল্যানিং এর কথা অনেকবার বললাম। রিজিওনাল প্ল্যানিং বলার সময় আমি কি বললাম, যদি রিজিওনাল প্ল্যানিংকে আমি গোল গোল করে আঁকার চেষ্টা করি, এটা যদি হয় ফিজিক্যাল স্পেস, ধরো এটা হচ্ছে আমার ফিজিক্যাল স্পেস মানে জিওগ্রাফিক্যাল এরিয়া। হ্যাঁ, এটা যদি জিওগ্রাফিক্যাল এরিয়া হয়, জিওগ্রাফিক্যাল এরিয়া, তো এটা তো হিলি হতে পারে, প্লেন হতে পারে, যেমন যেমন আমার জিওগ্রাফিক্যাল এরিয়া। এটা একটা রিজিয়ন। রিজিয়ন ইজ এ ফিজিক্যাল স্পেস। হোয়াট ইজ রিজিয়ন? রিজিয়ন যিনি পড়াবেন তিনি পড়াবেন রিজিয়ন ইজ এ ফিজিক্যাল স্পেস, যাকে ধরা যায়, ছোঁয়া যায়, যার অবস্থান আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং একটা টাইমের পার্সপেক্টিভে যাকে আলোচনা করা হয়। এর ফিজিক্যাল স্পেসের ওপরে কে আসে? ফিজিক্যাল স্পেসের উপরে আসে ন্যাচারাল রিসোর্স, আসে না? কোথাও গাছপালা থাকে, কোথাও নদী নালা থাকে, কোথাও কোল ওররা থাকে, ওর মানে মিনারেলসটা থাকে, কয়লা থাকে, কোথাও আকরিক লৌহ থাকে, তাহলে ন্যাচারাল রিসোর্স। কোথাও ফরেস্ট্রি থাকে, থাকে না, 2 নম্বর ন্যাচারাল রিসোর্স। তার উপরে কি থাকে, আমি থার্ডটা একটা গোল বানাই। থার্ডে থাকে কি না, সোশিও ইকোনমিক লেভেল, মানুষজন থাকে। এগুলো এই দুটো থাকার পরে কিন্তু পৃথিবীর বিবর্তনে মানুষ এসেছে। কি আছে, সোশিও কালচারাল আসপেক্ট, সোশিও কালচারাল এন্ড ইকোনমিক আসপেক্ট। তাতে সমাজ আসে না, সমাজ এসে অর্থনীতি আসে, সোশিও কালচারাল এন্ড ইকোনমিক আসপেক্ট। হ্যাঁ, ইকোনমিক আসপেক্ট ওকে, সমাজ আসে, সংস্কৃতি আসে, আর কখনো চাষবাস আসে, কখনো ফরেস্ট্রি এসছে, কখনো ফিশিং এসছে, তারপরে মাইন্স এসছে, এগুলো কি অর্থনীতি, ন্যাচারাল মানে সমাজ। তারপরে কি আসে না, আউটরিচেস অফ রিসোর্স, কি কি রিসোর্সের সম্ভাবনা আরো আছে, মানে এরপরে মানুষের হিউম্যান রিসোর্স, টেকনোলজি ইত্যাদি। আর মানুষ যতদিন যায় ততদিনে টেকনোলজি আসে, মানুষের বুদ্ধি বিবেচনা ইত্যাদি বাড়ে, চিন্তা চেতনা বাড়ে, রিসোর্সকে ইউজ করার টেকনোলজি বাড়ে, কালচার বাড়ে। দিস ইজ দ্য আউটরিচেস অফ রিসোর্স।
outreaches of resource. ওকে, এটা কি না সমাজ বিবর্তনে চলতে চলতে মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা টেকনোলজি ইত্যাদি বাড়ে এবং এটার উপর ভিত্তি করে কি হয় না এটা এই এই চারটে জিনিস আমি যদি একটু এইভাবে আঁকি এই চারটে জিনিস কিন্তু আমার ছিল। এটা ছিল ফিজিক্যাল স্পেস, এটা ছিল ন্যাচারাল স্পেস, এটা সোশিও ইকোনমিক স্পেস, এটা আউটরিচ সময়ের সঙ্গে সঙ্গে চিন্তা চেতনা বুদ্ধি যন্ত্রাংশ টেকনোলজির উন্নতির ফল। আর এই লাস্ট যেটা সেটা হচ্ছে কি সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি না পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। পোটেনশিয়াল মানে সম্ভাব্য ডেভেলপমেন্ট ইন অল অ্যাসপেক্ট, হ্যাঁ, সোশ্যাল ইকোনমিক হিউম্যান অল অ্যাসপেক্ট ডেভেলপমেন্ট। এই চারটে কোথায় মার্জ হয় এই সমস্ত জিনিসগুলো দেখ প্রথমে ছিল ফিজিক্যাল স্পেস বা জিওগ্রাফিক্যাল স্পেস, এর উপরে মার্জ হয়েছে কি ছিল ন্যাচারাল রিসোর্স, তার উপরে মার্জ হলো সোশিও ইকোনমিক অ্যাসপেক্ট, তারপরে মার্জ হলো আর সময়ের সঙ্গে সঙ্গে যে সম্ভাবনাগুলো বাড়লো আউটরিচেস অফ রিসোর্স, অ্যান্ড এই সব জায়গাটা নিয়ে হলো পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। এই চারটে জিনিস মার্জের উপর ভিত্তি করে নির্ভর করে রিজিওনাল প্ল্যানিং। ওকে, এই চারটের উপর নির্ভর করে রিজিওনাল, যে কোনো ছবি আঁকতে পারো রিজিওনাল প্ল্যানিং। ওকে, এটাই আমার বোঝানোর ছিল। আচ্ছা, এবারে এখানটায় আসি। রিজিওনাল প্ল্যানিং এর উদ্দেশ্য কি আমি বারবারই বলেছি, ওভারঅল গ্রোথ, ওভারঅল ইকোনমিক গ্রোথ, ওভারঅল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, ওভারঅল ওয়েলবিং অফ দ্য হিউম্যান লাইফ। আর তার সাথে সাথে কি না টু ইরাডিকেট টু মিনিমাইজ কি কমিয়ে আনবো না আমার ডিসপ্যারিটিস রিজিওনাল ডিসপ্যারিটিস। এই ছবিটা ব্যবহার করতে পারো যে সাস্টেনেবল রিজিয়ন কখন হয় যেখানে সেটেলমেন্ট সিস্টেমেটিক হয়, ওয়াটার রিসোর্স পাওয়ার সাপ্লাই সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার এনভায়রনমেন্ট পাবলিক ট্রান্সপোর্ট ইকোনমিক অ্যাক্টিভিটিস এই অ্যাট্রিবিউটস গুলোর ভেতরে ব্যালেন্স থাকে তখন তাকে আমরা বলি সাস্টেনেবল রিজিয়ন। রিজিয়ন কখন সাস্টেনেবল হয় এই অ্যাট্রিবিউটস গুলোর ভেতরে ভারসাম্য থাকলে তাকে বলা হয় সাস্টেনেবল রিজিয়ন। ওকে, এরপরে আমরা যেখানে ছিলাম সেখানে যাই। ওকে, এবারে আমরা দেখো একটু ছোট কোশ্চেন আসে বলে নেওয়া। সাস্টেনেবল আরবানাইজেশন, ইন্ডিয়া গভর্নমেন্ট 2015 সালে এই স্কিমটা স্টার্ট করে, 100টা সিটিকে টার্গেট রাখে। আর এর আগে বলে দিই এই চিন্তাধারাটা কিন্তু পশ্চিম দেশের চিন্তাধারা। তারা মনে করতো ইনফরমেশন টেকনোলজি যখন আরবান সিটির মানুষের হাতের মুঠোয় চলে আসবে তখন আর মানে আরবানাইজেশন যে আরবান শহরটা হবে সেটা হচ্ছে সাস্টেনেবল আরবানাইজেশন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে স্মার্ট সিটি বলে বলছে। স্মার্ট সিটি কি করবে না কি করবে ফিজিক্যাল সোশ্যাল ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার এন্ড আইটি সেক্টরের ডেভেলপমেন্ট একসঙ্গে মার্জ করবে। এটা কি করবে দেখো স্মার্ট সিটিজ আর নিডেড টু ব্রিং গ্রোথ and development of the country. Smart city needed to development for the quality of life of the people, মানুষকে উন্নত মানের জীবনযাত্রা দেবে এবং সেটা মোর ইনভেস্টমেন্ট মোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে সাহায্য করবে। আচ্ছা, স্মার্ট সিটিতে কি না ভূপাল স্মার্ট সিটি, আমাদের দেশে 100টা স্মার্ট সিটি প্রথম ধাপের জন্য চিহ্নিত করা হয়েছে। বেনারস স্মার্ট সিটি, ওয়েস্ট বেঙ্গলে কোনো সিটি এখনো স্মার্ট সিটি হয়নি। এই উদাহরণ একবার দেখে নেবে। চণ্ডীগড় ইজ ভেরি স্মার্ট সিটি, খুব ক্লিন অ্যান্ড গ্রিন। আর স্মার্ট সিটির সঙ্গে না ক্লিন অ্যান্ড গ্রিন এনভায়রনমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ওয়াটার স্যানিটেশন সেটেলমেন্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মার্জ করলে বলে স্মার্ট সিটি। যে কোনো উদাহরণ ব্যবহার করতে পারো। চলো আমরা একটা স্মার্ট সিটির ছবি দেখি। দেখো স্মার্ট সিটিতে কি কি টেকনোলজি থাকবে। স্মার্ট সিটিতে প্রথমে কি থাকে টেকনোলজি, দেন ডেটা হচ্ছে তথ্য, দেন ইনফ্রাস্ট্রাকচার রোড স্যানিটেশন সেটেলমেন্ট হেলথ সোশ্যাল সিকিউরিটি দ্যাট ইজ ইনফ্রাস্ট্রাকচার, দেন হেলথ কেয়ার, দেন এনার্জি গিগা সিটিজ কথাটা পরে আসছে, দেন মোবিলিটি রাস্তাঘাট ট্রান্সপোর্ট ফ্লাইট, দেন এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। তাহলে টেকনোলজি ডেটা ইনফরমেশন টেকনোলজি হেলথ কেয়ার এনার্জি মানে মোর পিওর বিশুদ্ধ এনার্জি ইলেকট্রিসিটি মোবিলিটি অ্যান্ড গ্রিনারি সাস্টেনেবিলিটি। আর গিগা সিটি মানে কি অতদিন পর্যন্ত আমরা মেগা সিটি মেট্রো পড়তাম যেখানে পপুলেশন অনেক হাই 1 কোটির বেশি, কিন্তু তার থেকেও যখন বেশি পপুলেশন হয়ে যাবে অনেক পপুলেশন কনসেন্ট্রেট করবে অথচ কোনো ডিস্টারবেন্স হবে না পপুলেশনের কারণে তখন তাকে বলে গিগা সিটি। স্মার্ট সিটির পপুলেশন কিন্তু গিগা সিটি পপুলেশন। ওকে, এই অ্যাট্রিবিউটস গুলো থাকলে বলা হয় স্মার্ট সিটিজ। আচ্ছা, এখানে আমি একটা স্মার্ট সিটি সম্পর্কে আরেকটা কথা না বললেই নয়।
আচ্ছা, স্মার্ট সিটি সম্পর্কে আরেকটা কথা না বললেই নয়। আমাদের দেশে একটা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে যে 19 সাল থেকে 2023 সালের ভিতরে আরো অনেক সিটিকে স্মার্ট সিটির আওতায় আনা হবে। এটা গ্রিন সিটি উইথ গ্রিনারি উইথ টেকনোলজি, দুটোর ভিতরে একটা ভারসাম্য, এবং সাস্টেনেবল সিটি। সিটিটা বললাম না, পপুলেশনের কারণে, পপুলেশনের প্রেসারে কখনো বার্ডেন হবে না, টেকনোলজির ল্যাকিং হবে না, ইনফ্রাস্ট্রাকচারের ল্যাকিং হবে না, এমন সিটি হচ্ছে স্মার্ট সিটি। এখানে আমি একটা কথা বলি, দেখো এখন আজকে করোনা পরিস্থিতিতে আমরা তোমাদেরকে পড়াচ্ছি দূর থেকে। আমরা এটার জন্য আমরা কখনো কোনোভাবে তৈরি হচ্ছিলাম না। আমি একটি ছোট্ট শহরে আছি, কলকাতা শহর থেকে অনেক দূরে, রাদার স্মার্ট সিটির থেকে অনেক দূরে। 300 কিলোমিটার দূরে কলকাতা শহর থেকে। তো ইন স্পাইট অফ দ্যাট আমি তোমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারছি, এবং গত বছর যেটা পারছিলাম না এবছর পারছি। সেটা কি না, অনেক ভারী বড় সাইজের ফাইল আপডেট করতে পারছি। গত বছর আমার কাছে নেটের সেই ক্ষমতা ছিল না। তাহলে আমরা উই আর গোয়িং টুয়ার্ডস দ্য স্মার্ট সিটি, ধীরে ধীরে পরিবর্তন হয়। তাহলে আমার কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার রিমোট এরিয়াটাতে এসে পৌঁছেছে। দেন তোমরা আগের দিন ক্লাসে আমায় ফিডব্যাক দিয়েছো যে এই পদ্ধতিতে ফাইল পাঠালে তোমাদের সুবিধে হয়। তো এটা আমি করতে এবছর এখন থেকে পাচ্ছি, বিকজ অফ আমার কাছে ইনফরমেশন টেকনোলজি এসে পৌঁছেছে। তো উই আর স্মল আর বিগ, যেই সেরকম সিটি হোক না কেন, উই আর গোয়িং টুয়ার্ডস দ্য স্মার্ট সিটি। এবারে আসছি আমি সেকেন্ড কথায়, মডেল ভিলেজ ক্লাস্টার। শুধু তো সিটির উন্নতি করলে হবে না, আমার ভিলেজেরও উন্নতি করতে হবে, কারণ আমরা তো ভিলেজেই বাস করি। মোস্ট অফ দ্য ইন্ডিয়ার পপুলেশন ডুয়েলস ইন ভিলেজ। তো 1959 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মডেল ভিলেজের কথা বলেন। মডেল ভিলেজে বলেন যে এক একটা, জানো তো, এমপিরা যারা পার্লামেন্টারিয়ান হয়, মানে আমাদের এমপি হন, তারা তার এলাকার ডেভেলপমেন্টের জন্য একটা এমপি ল্যান্ড বলে পয়সা পান, ফান্ড পান, ফিনান্সিয়াল সাপোর্ট পান। কখনো স্কুলের বাউন্ডারি দিতে, কখনো লাইব্রেরিতে, ইত্যাদি ইত্যাদি কাজে ওনারা ব্যয় করেন, সামাজিক কাজে। বলেছে তোমার ভিলেজের 5টা মডেলকে নিতে হবে, 5টা ভিলেজকে নিতে হবে 5 বছরের জন্য। অ্যান্ড দেন সেই 5টা ভিলেজের ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি করতে হবে। কেমন ইনফ্রাস্ট্রাকচারটা হবে, চলো আমরা একটা ছবি দেখি। ছবি দেখলে আমাদের মনে হয় বুঝতে সুবিধে হবে। আচ্ছা, দেখো এই ছবিটা তোমাদেরকে হেল্প করবে বুঝতে। আরে বাবা, এই ছবিটা তোমাদেরকে বুঝতে হেল্প করবে। দাঁড়া বড় করে ছবিটা। তো বলছে স্মার্ট ভিলেজ কিরকম হবে। স্মার্ট ভিলেজে কিরকম হবে দেখো, স্যানিটেশন থাকবে ভিলেজে। স্যানিটেশন একটা অসুবিধের জায়গায় আছে। অর্গানাইজ সেটেলমেন্ট থাকবে, ওইরকম ডিসপার সেটেলমেন্ট, লিনিয়ার সেটেলমেন্ট, এরকম না, অর্গানাইজ সেটেলমেন্ট। যদি দুর্গাপুর যাও তখন বুঝতে পারবে অর্গানাইজ সেটেলমেন্ট কাকে বলে, বা সল্টলেক যাও। এডুকেশন ব্যবস্থা থাকবে, ওয়াটার সাপ্লাই, ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল, রোড ইনফ্রাস্ট্রাকচার, স্মার্ট এগ্রিকালচার। এই কটা আসপেক্ট থাকবে এবং টেকনোলজি দ্বারা কানেক্টেড থাকবে, তখন তাকে বলছে স্মার্ট ভিলেজ। রাদার স্মার্ট ভিলেজটার নাম দিচ্ছে কি মডেল ক্লাস্টার ভিলেজ। এগুলি শর্ট কোশ্চেন আসে বলে আলোচনা করলাম। এরপরে আমি চলে আসি গোল অফ রিজিয়নাল প্ল্যানিং। আমরা এত সব কাণ্ড করব কেন? আমরা করবো কেন বারবারই বলেছি যে আমাদের বৈষম্য সরিয়ে আনতে, যে ডেভেলপমেন্টের বেনিফিট ফিউ পকেটস এর ভেতরে সীমাবদ্ধ আছে সেটাকে ডাইলিউট করার জন্য, সেটাকে কমিয়ে আনার জন্য, অ্যান্ড আমি করব মানুষের ভালো করার জন্য, অর্থনৈতিক ওয়েলবিং, সোশ্যাল ওয়েলবিং, ইনফ্রাস্ট্রাকচারাল ওয়েলবিং ইত্যাদির জন্য। এগুলো যদি পরীক্ষায় লিখতে হয় 1 2 3 4 5 6 পয়েন্ট করে লিখতে হবে। তাই আমি একটু রিড আউট করে দিই। ব্যালেন্স ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট, ভারসাম্যমূলক উন্নয়ন, মানে একদিকটা খুব উন্নতি একদিকে উন্নতি নেই দেশের একটা প্রান্তে, এমন নয়। ব্যালেন্সড রিজিওনাল ডেভেলপমেন্ট, অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স। তোমরা জানো তো রিসোর্সের ইউটিলাইজেশন খুব দরকার সাস্টেনেবল ডেভেলপমেন্টের পয়েন্ট থেকে। রিডিউস দ্য রিজিওনাল ডিসপারিটিস, এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আঞ্চলিক যে বৈষম্য সেটা কমিয়ে আনতে হবে। যারা মেগা সিটির লোক নয়, ধরো আমি মেগা সিটির লোক নয়, আমার মনে হয় মেগা সিটির লোকরা বেশি ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস বুক করে, যাতে মানুষের মন থেকে এই জিনিসটা সরে যায়। ইনফ্রাস্ট্রাকচার রিজিওনাল বেনিফিট যাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় সেটা চেষ্টা করতে হবে। রিজিওনাল ইকোনমিক কমপ্লেক্স, যে অঞ্চলে যে জিনিস হওয়া সম্ভব, যে অর্থনীতি ফ্লোরিশ করা সম্ভব, সেই অর্থনীতিকে সুযোগ দেওয়া। আগের দিন আমি তোমাদের পুরুলিয়া ছোয়ের ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলেছি। ইভেন এগ্রিকালচারাল প্রোডাক্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, যেরকম ইকোনমিক অঞ্চল হওয়া দরকার সেটাকে ফ্লোরিশ করানোর কথা ভাবা হয়েছে। পপুলেশন এনভায়রনমেন্ট রিলেটেড প্রবলেম, এই পপুলেশন আর এনভায়রনমেন্ট রিলেটেড প্রবলেম ভয়ানক প্রবলেম আমাদের দেশে, সেই প্রবলেমটা সলভ করার কথা বলতে হবে।
আর একটা কথা, মিটিগেট রুরাল আরবান ডিভাইড। সবসময়তেই যেন মনে হয় আরবান আমাদের প্ল্যানিং এ খুব প্রায়োরিটি পায়, রুরাল যেন খুব অবহেলিত। না, সেটাকে সমান প্রায়োরিটি দেওয়া। আমি একটু আগে বললাম আমি মেগা সিটি থেকে অনেক দূরে আছি বলে আমি তোমাদের কাছে নেট আমার কাছে পৌঁছচ্ছিল না, এরকম পাওয়ারফুল নেট, বিকজ অফ গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মিটিগেট রুরাল আরবান ডিভাইডস। ওকে, দেন আলটিমেট কি সোশ্যাল ইকোনমিক ওয়েলবিং, অর্থনীতির উন্নতি, সামাজিক উন্নতি, মাথাপিছু আয়ের উন্নতি, পার ক্যাপিটা অ্যান্ড জিএনপির উন্নতি, অ্যান্ড ফর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এইরকম ডেভেলপমেন্ট রিজিওনাল প্ল্যানিং এর ভেতরে এরকম ডেভেলপমেন্ট হলে সেটা সাস্টেনেবল হবে, আদারওয়াইজ নয়। তাহলে এখনকার মতো এটাই থাক, পরদিন মাল্টি লেভেল প্ল্যানিং আমরা পড়বো।